ফেলানী খাতুনকে যখন হত্যা করা হয় তখন আমি খুব ছোট, স্কুলে পড়ি সবেমাত্র ক্লাস 6 অথবা 7-এ। আমাদের কুমিল্লা জেলা স্কুলের পাশের দেয়ালে বড় বড় করে ছবিগুলো টাঙানো ছিল, অনেকগুলো পোস্টার। ফেলানী খাতুনের লাশ ঝুলছে কাঁটাতারে এবং নিচে লেখা বিচার চাই। এরপর অনেকগুলো বছর গড়িয়েছে, প্রায় 13 বছর। 13 বছরে অসংখ্য ভাই এই কাঁটাতারের কাছে গিয়ে নিহত হয়েছেন। কোনো বোন নিহত হয়েছেন, কখনো ভাইয়েরা নিহত হয়েছেন। আর এই নিহত হওয়ার মিছিল যত বেড়েছে, মানুষের মাঝে চাপা কান্নার স্বর তত দীর্ঘায়িত হয়েছে। কিন্তু অবাক করা বিষয়, ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে বলতে পারিনি আমরা কিছুই। যখন স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটে, তারপর আবার 1 সেপ্টেম্বরে যখন স্বর্ণা দাসকে বিএসএফ গুলি করে হত্যা করে, আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে ভারত বাংলাদেশ সীমান্ত হত্যা। অবাক করা ব্যাপার, এই যে দীর্ঘ সময়টা তারা বলে গেছে, ভারত বলে গেছে বাংলাদেশ তাদের সবচেয়ে কাছের বন্ধু। বাংলাদেশের এমপিরা, মন্ত্রীরা বলেছেন আমাদের সম্পর্কটা নাকি স্বামী স্ত্রীর মতো। কিন্তু অবাক করা ব্যাপার, পৃথিবীর এই সীমান্তটিতেই যুদ্ধ ব্যতি রেখেই এত এত মানুষকে হত্যা করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র আমাদের অন্যতম একটি মানবাধিকার সংস্থা, সে আইন ও সালিশ কেন্দ্রের মতে 2023 সালে 31 জন মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে। অর্থাৎ হিসাবের খাতা খুললে প্রতি 2 সপ্তাহের ব্যবধানে একজন মানুষকে হত্যা করা হয়েছে। আরো বেশি হিসাবটা 2 সপ্তাহে আর একটু কম ব্যবধানেই বলা যেতে পারে একজন মানুষকে হত্যা করেছে। 2022-এ 23 জনকে হত্যা করেছে, 2021-এ 18 জন মানুষকে তারা হত্যা করেছে। আর বড় ব্যবধানে যদি দেখার চেষ্টা করি, 2009 থেকে 2020 এই সময়টুকুতে আওয়ামী লীগের অন্যতম শাসনকাল 9 থেকে 2020 এই সময়ে বিএসএফ 522 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। 522 জন, সংখ্যাটা অনেক বড়। প্রায় 1.5 মানুষকে তারা হত্যা করেছে এই সীমান্তে। এবং অবাক করা ব্যাপার, এত এত মানুষকে হত্যা করার পরও তারা নির্লিপ্ত, তারা একটু অনুতপ্ত না। বরং 2022 সালে বাংলাদেশ ভারত একটা সীমান্ত সম্মেলন হয়েছিল, যেখানে বিএসএফ এর তৎকালীন প্রধান পঙ্কজ কুমার সিং তিনি দাবি করে বসছেন দে ওয়ার ক্রিমিনালস, তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই অপরাধী। একটু জানার চেষ্টা করি আসলে কি তারা অপরাধী। চলুন প্রথম গল্পটা বা প্রথম ঘটনাটা শুরু করি ফেলানী খাতুনকে দিয়েই। আমাদের সীমান্তের সবচেয়ে বর্বরচিত হত্যা, ফেলানী হত্যা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে আজ থেকে ঠিক 13 বছর আগে 2011 সালের 7 জানুয়ারি ভোরে গুলি করে হত্যা করা হয় ফেলানী খাতুনকে। তার বিয়ে ঠিক হয়েছিল গার্মেন্টস কর্মী এক খালাতো ভাইয়ের সাথে। সে বিয়ে দেওয়ার জন্যই তার বাবা সীমান্ত পার করে এপারে আনতে চেয়েছিল। এমনকি তার বাবা দালালদের কাছে 3000 টাকা পর্যন্ত দিয়েছিল সীমান্ত পার করে দেওয়ার জন্য। তার বাবা সীমান্ত পার হতে পারলেও আটকে যায় ফেলানী। সীমান্তের কাঁটাতারে সে আটকে যাওয়ার পর সীমান্ত রক্ষী বিএসএফ এর সেনা অমিয় ঘোষ পাখির মতো গুলি করে হত্যা করে আমাদের বোন ফেলানী খাতুনকে। এমনকি অবাক করা ব্যাপার, গুলি করার পরও ফেলানী খাতুন যখন কাঁটাতারে ঝুলছিল, অনেকটা সময় তার প্রাণ ছিল। সেখানে ছটফট করতে করতে মারা যায় ফেলানী খাতুন। এমনকি তার চেয়ে অবাক করা বিষয়, মারা যাওয়ার পর প্রায় 4.5 ঘন্টা ঝুলেছিল ফেলানী খাতুনের লাশ। 6টার দিকে সে মারা যায় বা কাঁটাতারে আটকায়। এরপর 11টার কিছু পর লাশ নামানো হয়। এতটা সময় 15 বছরের সে ছোট্ট শরীরে রক্ত ঝরানোর মতো রক্ত ছিল না। কিছুটা সময় পর রক্ত পড়াও বন্ধ হয়ে যায়, ঝুলছিল লাশ, টপ টপ করে পড়েছে রক্ত। অথচ তারপরও ভারতের বিএসএফ লাশটুকু নামিয়ে রাখার মতো যে ভদ্রতাটুকু সেটুকুও দেখায়নি। বরং তখন ভারতের বিএসএফ এর যে প্রধান ছিলেন রমন শ্রীবাস্তব, তিনি বলেছেন এই সকল হত্যাকাণ্ডের জন্য দুঃখ বোধ করার কিছু নেই। তারা রাতের বেলায় ভারতীয় সীমান্ত পার হতে চায়, তাদেরকে নির্দোষ বলা যাবে না, সুতরাং তাদের প্রতি গুলিবর্ষণ বৈধ। ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, ওরা নির্দোষ না হলেই, পৃথিবীর কোনো মানুষ নির্দোষ না হলেই আপনি গুলি ছুটতে পারেন? যদি আপনি গুলি ছুটতে পারেন, তাহলে বিচারের কি দরকার, আইনের কি দরকার, আদালতের কি দরকার? কাউকে আমার নির্দোষ মনে হয়নি, আমি গুলি ছোড়া শুরু করি, তাহলে আইন, আদালত, বিচারের কি দরকার? আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যখন স্নায়ুযুদ্ধ চলছিল সেই সময়
জার্মানিকে বার্লিন দেয়াল দিয়ে দুই ভাগ করা হয়েছিল, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। সে বার্লিন দেয়ালের এপাশ ওপাশও এত হত্যাযজ্ঞ হয়নি যতটা হত্যাযজ্ঞ ভারত চালিয়েছে আমাদের এই সীমান্তে। এরপর আলোচনা করা যেতে পারে সর্বশেষ হত্যাকাণ্ড নিয়ে, স্বর্ণা দাস হত্যাকাণ্ড। তবে তার আগে বলে রাখা ভালো, ভারতের বিচারিক আদালতে এই যে আমাদের ফেলানী খাতুন বোনকে হত্যা, এটি বিচার চাওয়া হয়েছিল। তাদের আদালত বিএসএফ এর আদালত, তাদেরই লোক হত্যা করেছে, তাদেরই আদালতে বিচার হচ্ছে। কি নাটক! প্রথমে তাদের আদালত 2013 সালের 13ই আগস্টে কুচবিহারের একটা বিএসএফ এর বিশেষ আদালতে বিচার কার্য শুরু হয়। মাসও বেরোয়নি, 1 মাস যাওয়ার আগেই 6 সেপ্টেম্বরে বেকসুর খালাস দেওয়া হয়। বিজেপি যখন আপত্তি জানায়, আবার বিচার কার্য শুরু করে বিএসএফ এর আদালত, সেই একই আদালত, একই নাটক আবার। অতঃপর আবার তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এরপর ভারতেরই এটি মানবাধিকার সংস্থা, নাম মাসুম, মানবাধিকার সুরক্ষা মঞ্চ, সংক্ষেপে মাসুম। তারা হাইকোর্টে রিট করে, ভারতের উচ্চ আদালতে তারা রিট করে। সে উচ্চ আদালতের রিটের শুনানি বারে বারে শুধু পিছিয়েছে, বিচার হয়নি কবু, বিচার হয়নি আজও। ভারতের সুপ্রিম কোর্ট নীরবই থেকে গেছে। এবার আসুন আমাদের আরেক বোন স্বর্ণা দাসকে নিয়ে বলি। স্বর্ণা দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে তাকে হত্যা করা হয়। এই অল্প কিছুদিন আগে 1 সেপ্টেম্বরে রোববার রাতে তাকে হত্যা করা হয়। ত্রিপুরায় থাকতো তার ভাই, সেখানে কাজের জন্য তার ভাই অভিবাসী হয়েছিল। তো সে ভাইকে দেখতে যাওয়ার জন্য তার মা আর সে সীমান্ত পার হতে চেয়েছিল, আর ঠিক তখন ভারতের বিএসএফ গুলি করে তাকে হত্যা করে। সে খুব সহজেই তাকে ধরা যেত, খুব সহজেই চাইলে আটক করা যেত, কিচ্ছু করেনি তারা। না করে 8ম শ্রেণীতে পড়া একটা বাচ্চা মেয়ে তাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন যারা তাদের বিভিন্ন অধিকারের দাবিতে কথা বলেন। অবশ্যই তারা সে কথাটুকু বলতে পারেন, কিন্তু আমার এই বোনটা, সেও তো সংখ্যালঘু বলতে পারেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি সংখ্যালঘু হয়, আমার এই বোন স্বর্ণা দাস সেও তো সংখ্যালঘু। কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব নেতারা রয়েছেন, তারা এ বোনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কোনো কিছুই বলেননি। ডাবিতে, জাবিতে, রাবিতে, সাহাস্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মানববন্ধন করেছে, মেয়েরা মানববন্ধন করেছে। সংখ্যালঘু সে নেতারা আপনারা আজ কোথায়? এই ক্ষেত্রে ধন্যবাদ জানাতেই হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায়, তীব্র ভাষায় প্রতিবাদের চিঠি লিখেছে। উত্তর আসেনি আজও, শুধু খুন হয়েছে আমাদের স্বর্ণা দাস। এবং এই তীব্র প্রতিবাদ জানানোর পর খুন যদি থেমে যেত তাহলেও হতো। ভিডিওটি বানানোর কাজ করতে করতে আরেকটি ভাইয়ের হত্যার খবর সামনে চলে এসছে। আমাদের আরেক ভাই শ্রী জয়ন্ত কুমার সিংহ, একটা বাচ্চা ছেলে, ক্লাস 7-এ পড়তো মাত্র, তাকে গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ। সোমবার 9 সেপ্টেম্বর, এই অল্প কিছুদিন আগে 9 সেপ্টেম্বর সকালে গুলি করে হত্যা করে জয়ন্ত কুমার সিংহকে। ঠাকুরগাঁও জেলার বালিয়াঙ্গীর ধনতলা সীমান্তের কাঁটাতারের ওপারে তাকে হত্যা করা হয়। মাত্র 7ম শ্রেণীর ছাত্র ছিল আমাদের ছোট্ট ভাইটি, এবং তাকে হত্যার 48 ঘন্টা পর তার লাশ ফেরত দেয় বিএসএফ। এখানেও প্রশ্ন, এই যে বলছে জয়ন্ত কুমার সিংহ, নাম শুনেই তো বোঝা যায় সেও একজন হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু এরপরও আমাদের সংখ্যালঘু যেসব দলগুলো রয়েছে বা সংখ্যালঘু যেসব গোষ্ঠীগুলো রয়েছে, তাদের নেতারা বিচার চেয়ে কোনো কিছু করেননি, কোনো আন্দোলন হয়নি। ভারত যখন হত্যা করে, ভারতের বিএসএফ যখন হত্যা করে, তখন কে হিন্দু কে মুসলিম তারা সেটি একবারও দেখে না। অনেকে বলার চেষ্টা করেছেন যে এই মানুষগুলো তো অপরাধী, কিন্তু দেখুন এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করেছে, আমি 3টা বাচ্চার কথা বলেছি, আইন অনুসারে তাদের কারো বয়স 18 পার হয়নি, তাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না। আপনারাই একটাবার ভেবে দেখুন, তারা ভারতের বিএসএফ এর জন্য এত অস্ত্র নিয়ে, সে ভারতের বিএসএফ তাদের জন্য কতটা আতঙ্কের হতে পারে। চাইলেই তো তাদেরকে গ্রেপ্তার করা যেত, আইন আদালতের সম্মুখীন করা যেত, এভাবে তো গুলি করে হত্যা করা যায় না। অনেকে বলে এখানে নাকি গরু পাচার করা হয়। আচ্ছা, গরু যে পাচার করা হয়, এই গরুগুলো কি ভারতের সীমান্তে আকাশ থেকে পড়ে? গরু তো আকাশ থেকে পড়ে না, গরুগুলো নিয়ে আসা হয় ভারতের হরিয়ানা থেকে, ভারতের পাঞ্জাব থেকে। গরু যখন আনে তখন কোনো বিএসএফ দেখে না, তখন ভারতের পুলিশ দেখে না, তখন কোনো বাধা দেওয়া হয় না।
শুধু গরুগুলো সীমান্তের এপার থেকে ওপারে আনার সময় বিএসএফ এর পকেটে টাকাটা যদি ঠিকভাবে না দেওয়া হয়, তখন বিএসএফ গুলি চালায়। কি অদ্ভুত বাহিনী, এবং তাদের প্রধানদের সেই বাহিনীর পক্ষে কি অদ্ভুত সাফাই। আপনাদেরকে জানিয়ে রাখি, চলমান যে মণিপুর সংকট চলছে ভারতের, মণিপুরে সংকট চলছে, আর এই সংকটের মাঝেই ভারতের অরুণাচলে 60 কিলোমিটার জায়গার ভিতরে ঢুকে গিয়ে, অরুণাচলে যে সীমান্ত সেটা প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে ক্যাম্প স্থাপন করেছে চীনের বাহিনী। কিন্তু অবাক করা ব্যাপার, ভারতের বিএসএফ এর গুলি এবার আর ছোটেনি। এবার ভারত চুপচাপ। এরপর ভারতের চিরশত্রু যে দেশ পাকিস্তান, সে পাকিস্তানের সাথে তাদের যে সীমান্ত, সেই সীমান্তে যখন সংঘাতে জড়ায়, আমি আবারও পরিষ্কার করছি, যখন সংঘাতে তারা জড়ায়, যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন গোলাগুলি করলো। অন্য সময় একটা গুলি ছোড়ারও সাহস দেখায় না এই বিএসএফ। পারে শুধু আমাদের সাথেই। ছোট্ট দেশ, নির্বাক ছিল এই দেশের সরকার, আর তাই বারে বারে দেখিয়ে গেছেন ক্ষমতার বাহাদুরি, আর ওদের সাথে নিজের লেজ গুটিয়ে পালান শুধু তাড়াতাড়ি। এই হচ্ছে বিএসএফ এর নাটক, আর সেই নাটকের পক্ষেই তাদের প্রধানদের এমন এমন বক্তব্য। আমাদের প্রতিবাদের ভাষা আরো হোক কঠিন, আরো হোক সমুজ্জ্বল, আর সেই প্রতিবাদের ভাষাতেই প্রাণ হারানো বন্ধ হোক আমাদের স্বর্ণা দাসদের, আমাদের জয়ন্ত কুমার সিংহদের, আমাদের ফেরানি খাতুনদের। সীমান্ত হত্যা বন্ধ হোক।